আসসালামু আলাইকুম। সো আজকে আমরা মানি মিস্টেক সিরিজের থার্ড ভিডিও নিয়ে কথা বলবো। সম্ভবত এটাই এই সিরিজের লাস্ট ভিডিও। এর আগে আমরা দুটা ভিডিওতে কগনিটিভ বায়াসগুলো নিয়ে কথা বলেছি। কগনিটিভ বায়াসগুলোকে দুইটা ভাগে কথা বলেছিলাম আমরা। একটা হচ্ছে বিলিভ পারসিভিয়ারেন্স বায়াস, আর একটা বলেছি ইনফরমেশন প্রসেসিং বায়াস। সো আজকে আমরা হচ্ছে ইমোশনাল বায়াস নিয়ে কথা বলবো। সো ইমোশনাল বায়াস এবং কগনিটিভ বায়াসের মধ্যে একটা ডিফারেন্সটা হচ্ছে emotional bias is more difficult to correct than the cognitive bias. তার মানে হচ্ছে কগনিটিভ বায়াসের ক্ষেত্রে আমি হচ্ছে এটা আমার ইনফরমেশন প্রসেসিং অথবা মেমোরি অথবা ব্রেনের লিমিটেশনস, বাট ইমোশনাল বায়াসটা হচ্ছে আমার আপব্রিঙ্গিং, আমার বিলিফ এবং আমার লাইফ, আমার এডুকেশনস, এগুলোর সাথে রিলেটেড। সো ইমোশনাল বায়াসটা ইজ ডিফিকাল্ট টু কারেক্ট। হাউএভার আমরা যদি ইমোশনাল বায়াসগুলো সম্পর্কে জানতে পারি তাহলে আমরা মনে করি দ্যাট উড বি বেনিফিশিয়াল ফর আস ইন ফিউচার, যে আমরা যখন এই বায়াসগুলো করবো অথবা এই ধরনের বায়াসে যখন আমরা পড়বো তখন যেন আমরা নিজেদেরকে কারেক্ট করতে পারি। সো ইমোশনাল বায়াসেস স্টেম ফ্রম দি ইম্পালস, ইনটুইশন আর ফিলিংস অ্যান্ড মেনি রেজাল্ট ইন পার্সোনাল অ্যান্ড আনরিজনেবল ডিসিশনস। তার মানে হচ্ছে ইমোশনাল বায়াসগুলো নর্মালি আমাদের ইম্পালস থেকে আসে, ইনটুইশন থেকে আসে, ফিলিংস থেকে আসে। মানে আমরা হচ্ছে কোনো কিছু কনসাসলি চিন্তা না করলে, থিঙ্ক না করলেও যে ধরনের বায়াসগুলো, যে ধরনের ইমোশনাল জিনিসগুলো আমাদের ভিতরে আসে, এবং ইমোশনাল বায়াসের কারণে নর্মালি আমরা আনরিজনেবল ডিসিশন নিই। সো ইমোশনাল বায়াসটা নর্মালি মেজর সিক্স ক্যাটাগরিতে ডিসকাশন করা হয় নিউরো ইকোনমিক্সে। তার ভিতরে একটা হচ্ছে লস অ্যাভারশন বায়াস, ওভার কনফিডেন্স বায়াস, সেলফ কন্ট্রোল বায়াস, স্ট্যাটাস কো বায়াস, রিগ্রেট অ্যাভারশন বায়াস, এন্ডোমেন্ট বায়াস। এবং ইন্টারেস্টিংলি আমরা প্রত্যেকটা বায়াসে আমাদের কোনো না কোনো পর্যায়ে আমাদের লাইফে আমরা পাই, মানে আমরা এই ধরনের বিহেভ করি যেটা কোনো না কোনো এই ক্যাটাগরি বায়াসের ভিতরে পড়ে। তো প্রথমে আমি যে বায়াসটা নিয়ে আলোচনা করব, সো এখন ইমোশনাল বায়াসেস কজ ইনভেস্টর্স টু মেক সাবঅপটিমাল ডিসিশনস অ্যান্ড আর হার্ডার টু কারেক্ট দেন কগনিটিভ বায়াসেস, দাস মোস্ট পিপল অ্যাডাপ্ট টু ইট। এটা আমরা অলরেডি বলছি যে ইমোশনাল বায়াসেস যেহেতু কারেক্ট করাটা খুব টাফ, তা অনেক আমরা বেশিরভাগ মানুষ এটার সাথে অ্যাডাপ্ট করে নেই। However, by educating investment decision making process and portfolio theory, emotional biases might move to cognitive biases. তার মানে এডুকেশনের মাধ্যমে এবং বায়াসগুলোর সম্পর্কে কনসাসনেসের মাধ্যমে আমরা কিন্তু বায়াসগুলো রিমুভ করতে পারি। তাহলে ফার্স্ট যে বায়াসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লস অ্যাভারশন বায়াস। লস অ্যাভারশন বায়াস হচ্ছে সিম্পল কি, ইন লস অ্যাভারশন বায়াস দ্য পিপল টেন্ড টু স্ট্রংলি প্রেফার অ্যাভয়েডিং লসেস অ্যাজ অ্যাপোজ টু অ্যাচিভিং গেইন। তার মানে হচ্ছে আমরা আমাদের মানে ইনহেরেন্টলি অথবা সাইকোলজিক্যালি আমরা সবসময় ট্রাই করি লসটা যাতে অ্যাভয়েড করতে পারি। তার মানে হচ্ছে পেইন অফ গেইন, সাইকোলজিক্যাল লসেস আর মোর পাওয়ারফুল দ্যান গেইন। তার মানে হচ্ছে এই লসের যে পেইন সেটা গেইনের ইয়ের সাথে বেশি তীব্র হয়। সো রেশনাল পারসন শুড অ্যাকসেপ্ট মোর রিস্ক টু ইনক্রিজ গেইনস, নট টু মিটিগেট লসেস। সো প্যারাডক্সিক্যালি মোস্ট investors accept more risks to avoid losses than to achieve gain. তার মানে আমরা এটা আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, আমরা যখন একটা স্টক কিনি আমরা কিন্তু লসের স্টকটা বিক্রি করতে চাই না, এবং আমরা অনেক সময় কি উল্টে অ্যাভারেজ করি, তবে আমরা আরও রিস্ক নিই, ঠিক আছে, যাতে আমরা লসটা অ্যাভয়েড করতে পারি। কিন্তু আমাদের হওয়া উচিত কিন্তু আমার সবসময় আমার ইনভেস্টমেন্ট পলিসিটা হবে গেইনের জন্য, নট অ্যাভয়েড দি লস। তার মানে হচ্ছে আমাকে রিস্ক এবং রিটার্নের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আমাকে রিস্কটা নিতে হবে, এবং সেখানে যদি লস নিতে হয় সেটা নিতে হবে। সো লস অ্যাভারশন লিডস পিপল টু হোল্ড দেয়ার লুজার্স ইভেন ইফ এন ইনভেস্টমেন্ট হ্যাজ লিটল অর নো চান্স অফ গোয়িং ব্যাক। তার মানে আমরা যখন একটা স্টকে যখন লসে থাকি তখন আমরা ওই স্টকটা অনেক দিন ধরে রাখি, আমরা এটা লসটা অ্যাসিউম করতে চাই না, কনজিউম করতে চাই না। দিস ইজ দ্য লস অ্যাভারশন বায়াস। অথচ ওই মুহূর্তে যদি ওই স্টকের চাইতে ওই সেম সে ক্যাশে যদি আমি রিয়েলাইজ করি তাহলে আমি এটার চাইতে ভালো প্রফিটেবল ইনভেস্টমেন্ট করতে পারি। তো লস অ্যাভারশন বায়াসের আরেকটা প্রবলেম হচ্ছে ইট লিডস ইনভেস্টর টু সেল প্রফিটেবল ইনভেস্টমেন্ট আর্লিয়ার, দিস লিমিট আপসাইড পটেনশিয়াল অফ পোর্টফোলিও। তার মানে আমি যদি একটা স্টকে যদি প্রফিট থাকে আমি এটা খুব তাড়াতাড়ি বিক্রি করে দিই, কারণ আমার ভিতরে একটা ভয় ঢুকে যায় যদি আমি লসে চলে যাই, যার কারণে দেখা যাচ্ছে আমার আপসাইড পটেনশিয়ালটাও কিন্তু কমে যাচ্ছে। সো এটাকে যদি আমরা বাংলা বলতে পারি যে আমি যে কোনো পরিস্থিতিতে ক্ষতি এড়িয়ে চলতে চাই, ক্ষতি পছন্দ করি না, যেমন ঠিক আছে। তো এটা আমরা বললাম যে
একটা শেয়ার বিক্রি করলে আমাকে তাৎক্ষণিক ক্ষতির সম্মুখীন হতে হবে, তাই আমি কখনো এই লসের শেয়ার বিক্রি করি না। তবে লাভের মিশ্রটা হচ্ছে আমার কাছে ক্ষতির তিক্ততা অনেক বেশি অনুভূত হয়। আমি লাভে থাকা শেয়ার বিক্রি করতে তারা অনুভব করি, কিন্তু ক্ষতিতে থাকা শেয়ারটা ধরে রাখতে পছন্দ করি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লস অ্যাভারশন বায়াস। So what are the consequences of loss aversion bias? Consequences, what we have already said: whole losing investment not justified with the fundamental analysis. তার মানে হচ্ছে আমি লস, যে স্টকে আমার লস করতে সেটা আমি অনেকদিন ধরে রাখি, যেটা ফান্ডামেন্টালি সাপোর্ট করে না। এবং সেল ইনভেস্টমেন্ট ইন গেইন পজিশন আর্লিয়ার দেন জাস্টিফাইড বাই দ্য ফান্ডামেন্টাল পজিশন, যেগুলো আমি গেইনে থাকি সেগুলো খুব তাড়াতাড়ি সেল করে দিই। এবং এক্সেসিভ ট্রেড করি, ভয়ের কারণে আমি যেটা একটু প্রফিট হলে আমি শেয়ার সেল করে দিই, এবং যেটা লস হওয়ার সম্ভাবনা থাকলে সেটা আমরা তাড়াতাড়ি সেল করে দিই, আর লস হয়ে গেলে আমরা সেটা অ্যাভারেজ করি। হোল্ড রিস্কিয়ার পোর্টফোলিও দেন ইজ অ্যাকসেপ্টেবল বেসড অন রিস্ক রিটার্ন অবজেক্টিভ। তো এখন লস অ্যাভারশন বায়াসে তাহলে হচ্ছে এটা আমরা দেখতে পারতেছি যে এটা খুবই প্রিভ্যালেন্ট মার্কেটে, মোটামুটি সব ইনভেস্টর ভিতরে জিনিসটা আছে। তো ওভারকাম কীভাবে করতে হবে? একটা হচ্ছে আমরা ডিসিপ্লিন অ্যাপ্রোচ টু ইনভেস্টমেন্ট বেসড অন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তার মানে আমাকে ইনভেস্টমেন্টটা কিন্তু একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস উপর করতে হবে, এবং আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ডিসিপ্লিন ইনভেস্টমেন্টটা করতে হবে। তাহলে আমাকে কতগুলো প্রিন্সিপাল করতে হবে, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর যদি আমার একটা স্টক যদি আমাকে হোল্ড করার মতো হয় হোল্ড করবো, যদি মনে করি না এটা আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটা হোল্ড করার মতো না, লস হলো, আমি সেটা নিয়ে তখন ওই সময়টাতে যেটা ফান্ডামেন্টালি যে স্ট্রং শেয়ারটা আছে সেটা আমি হোল্ড করবো। এবং রিয়েলিস্টিক্যালি কনসিডারেশন অফ দ্য ফিউচার লসেস অ্যান্ড গেইনস অফ ইনভেস্টমেন্ট। এবং আমাকে মেনে নিতে হবে যে আমি যখন একটা স্টক ইনভেস্টমেন্ট করি সেখানে প্রফিট হতে পারে, লস হতে পারে, তো সেটা রিয়েলিস্টিক্যালি কনসিডার করে আমাকে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নিতে হবে। তার মানে আমি কমপ্লিটলি লস অ্যাভয়েড করতে পারবো না। দ্বিতীয় যে বায়াসটি আছে এটাকে বলে ওভার কনফিডেন্স বায়াস। এটা আমার মনে হয় মোটামুটি সবার ভিতরে এই বায়াসটা থাকে। So in overconfidence bias, people demonstrate unwarranted faith in their own intuitive reasoning, judgment or cognitive abilities. তার মানে হচ্ছে যারা কগনিটিভ ওভার কনফিডেন্স বায়াসে ভোগে তারা সবসময় নিজের অ্যাবিলিটি, নিজের জাজমেন্ট এবং কগনিটিভ অ্যাবিলিটিসটাকে তারা কী করে, মানে সেটার উপরে তারা ডেমনস্ট্রেট করে আনওয়ারেন্টেড ফেথ, মানে এবং দে ওভার এস্টিমেট দেয়ার নলেজ লেভেল, অ্যাবিলিটিস দেন অ্যাক্সেস টু ইনফরমেশন। তারা ওভার যতটুকু না তার সাথে বেশি যারা এস্টিমেট করে যে তারা মোর নলেজেবল, they are more capable, and they have the more access to the information. And this bias mainly results from illusion of knowledge and self-attribution bias. Overconfidence bias যারা ভোগে তারা দুইটা বিহেভিয়ার করে, একটা বলে ইলিউশন অফ নলেজ বায়াস, যে তারা মনে করে তারা দে আর স্মার্টার অ্যান্ড মোর ইনফর্মড দেন অ্যাকচুয়ালি আর। তারা মনে করে তারা মার্কেট সম্পর্কে জানে, স্টক সম্পর্কে জানে, এবং ওই অনুপাতে ওই অনুযায়ী সে ডিসিশন নেয়। এবং আরেকটা ওভার কনফিডেন্স বায়াসের আরেকটা অ্যাট্রিবিউশন হলো সেলফ অ্যাট্রিবিউশন বায়াস। যারা ওভার কনফিডেন্স বায়াসে সাফার করে, ওভার কনফিডেন্স বায়াস তাদের ভিতরে আছে, তারা নর্মালি কোনো একটা কাজের সাকসেস হলে সেটা ক্রেডিট নিয়ে নেয়, আর কোনো একটা কাজে যদি তারা ফেল করে সেটার রেসপন্সিবিলিটি তারা অন্য কারো ঘাড়ের উপরে অথবা অন্য কাউকে অ্যাসাইন করে দেয়। সো দিস ইজ ভেরি প্রবলেম, যে এটাকে বলে সেলফ ইনহ্যান্সিং এবং সেলফ প্রোটেক্টিং। কোনো কিছুতে যদি নিজেকে ইনহ্যান্স করা যায়, ইমেজ বাড়ানো যায়, সাথে সাথে সে ক্রেডিটটা নিয়ে নিবে, কিন্তু কোথাও যদি কোনো একটা ভুল হয়, কোনো একটা ফেল হয়, তার সাথে সে দায়িত্বটা সে আরেকজনের উপরে অ্যাসাইন করে দেয়। সো দিস ইজ এ প্রবলেম অফ ওভার কনফিডেন্স বায়াস। এই বায়াসের পরে আমরা এটার কনসিকুয়েন্সটা কি? এটার কনসিকুয়েন্সটা হচ্ছে আন্ডার এস্টিমেট রিস্ক অ্যান্ড ওভার এস্টিমেট এক্সপেক্টেড রিটার্ন। যারা ওভার কনফিডেন্সে ভোগে তারা যে কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করার সময় তারা রিস্কটাকে আন্ডার এস্টিমেট করে এবং ওভার এস্টিমেট এক্সপেক্টেড রিটার্ন, এবং যার কারণে তারা কি হয়, তারা পোরলি ডাইভার্সিফাইড পোর্টফোলিও হোল্ড করে, মানে তারা একটা দুটো স্টক যেটা সে ওভার কনফিডেন্ট থাকে সেটা সে হোল্ড করে, এবং ট্রেড এক্সেসিভলি এবং প্রচুর ট্রেড করে, এবং এক্সপিরিয়েন্স লোয়ার রিটার্ন দেন দোজ অফ দ্য মার্কেট, এবং মার্কেট থেকে অবশ্যই তাদের রিটার্ন কম হয়। ঠিক আছে, সো এটা হাউ টু ওভারকাম দিস ওভার কনফিডেন্স বায়াস। ওভার কনফিডেন্স বায়াস আমরা ওভারকাম করতে গেলে আমাদেরকে প্রথম হচ্ছে আমাদের ট্রেডিং রেকর্ডগুলো আমাদের রিভিউ করতে হবে, যে আমরা কোনো একটা শেয়ার উইনার্স এবং লুজার যে শেয়ারগুলো থাকে আমাদের পোর্টফোলিওতে, আমার ট্রেডিং হিস্ট্রিটা আমি কোন শেয়ারটা কততে কিনলাম, কততে বিক্রি করলাম, হিস্ট্রি যখন থাকবো তখন দেখবো আমি যে কোন শেয়ারটা প্রফিটে বিক্রি করছি, কোন শেয়ারটা লস শেয়ারগুলো কেন লসে বিক্রি করলাম, তার মানে কোথায় ভুলটা ছিল, কি বিক্রিতে ভুল ছিল নাকি ক্রয়তে ভুল ছিল। এগুলো যখন আমরা অ্যানালাইসিস করবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের যে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে এবং আমাদের অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে গ্যাপ থাকতে পারে, ল্যাপসেস থাকতে পারে। সো তখন আমার কনফিডেন্স লেভেলটা রেশনাল লেভেলে আসবে। তারপর হচ্ছে কনসাস রিভিউ প্রসেস উইল ফোর্স দেম অ্যাকনলেজ দ্য লুজার্স অ্যান্ড পারফর্ম পোস্ট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অন বোথ সাকসেসফুল এবং আনসাকসেসফুল ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে
পোস্ট ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, প্রত্যেকটা ইনভেস্টমেন্টের পর আমাকে অ্যানালাইসিস করতে হবে যেটা সাকসেসফুল হয়েছে অথবা সাকসেসফুল হয়নি, কেন সাকসেসফুল হয় না, কোথায় আমার ভুলটা ছিল, এবং যেটা সাকসেসফুল হয়েছে কী কারণে সাকসেসফুল হয়েছে, কোন জিনিসটা ক্রেডিট পাওয়ার যোগ্য। এখানে বলা হয় যে ডোন্ট কনফিউজ ব্রেনস উইথ বুল মার্কেট, যে একটা বুল মার্কেটে আমি প্রফিট করা মানে যে আমার ব্রেন ভালো ছিল, আমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ভালো ছিল, এটা বোঝাই না। বুল মার্কেটে দেখা যাচ্ছে সবের স্টকে প্রফিট হয়। সেলফ কন্ট্রোল বায়াস, তো থার্ড নাম্বার যে সেলফ কন্ট্রোল বায়াস হচ্ছে সিম্পলি এই বায়াসটা সবার ভিতরে আছে এবং আমি হচ্ছে ওয়ার্ড সাফারার অফ দ্য সেলফ কন্ট্রোল বায়াস। সেলফ কন্ট্রোল বায়াস ইজ ইন হুইচ পিপল ফেল টু অ্যাক্ট ইন পারসুইট অফ দ্য লং টার্ম অ্যান্ড ওভারআর্চিং গোলস বিকজ অফ লেক অফ সেলফ ডিসিপ্লিন। তেমন হচ্ছে আমার লং টার্ম যে গোলগুলো, সেভিংস করা, ইনভেস্টমেন্ট করা, এই যে লং টার্ম যে গোলটা সেটা আমি কি করতে পারি, ঠিকমতো পারসু করতে পারি না। দেয়ার ইজ ইনহেরেন্ট কনফ্লিক্ট বিটুইন শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ দ্য লং টার্ম গোল। আমি শর্ট টার্ম স্যাটিসফ্যাকশন, যেমন আমরা ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলি, যে আমার লং টার্মের জন্য আমার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, আমার ডায়েট কন্ট্রোল করতে হবে, বাট শর্ট টার্মে কিন্তু আমি ফিজিক্যাল এক্সারসাইজ করাটা কষ্ট এবং ফুড টেকিং অথবা খাওয়া ডায়েট কন্ট্রোল করাটাও কষ্ট, সো আমি সেটা করতেছি না। সো দিস ইজ সেলফ কন্ট্রোল বায়াস। সেলফ কন্ট্রোল বায়াসের যারা যেসব ইনভেস্টররা থাকে, নর্মালি তারা কোনো একটা স্টক সম্পর্কে কোনো একটা ইনফরমেশন পেলে তারা সেটা কিনে ফেলতেছে এবং শর্টকাট প্রফিটের জন্য মানে ফিউচার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো কিন্তু তারা ঠিকমতো করতেছে না। সো দীর্ঘমেয়াদী লাভ বা সুখের জন্য আমি বর্তমানে আনন্দ ত্যাগ করতে রাজি নই। এখন এর তার হচ্ছে এখানে কনসিকুয়েন্স কি, সেলফ কন্ট্রোল বায়াসে যারা থাকে তাদের কনসিকুয়েন্স হচ্ছে তারা দে সেভ ইনসাফিসিয়েন্টলি ফর দ্য ফিউচার, তার মানে তাদের কনজামশনটা বেশি হয়, সেভিংটা কম হয়, এবং অ্যাকসেপ্ট টু মাচ রিস্ক ইন দেয়ার পোর্টফোলিওস ইন অ্যান অ্যাটেম্পট টু জেনারেট হায়ার রিটার্নস, এবং তারা প্রচুর রিস্ক নেয়, কারণটা হচ্ছে তাদের যে সেভিংস কম, তারা অল্প সময়ের ভিতরে আমাকে প্রচুর প্রফিট করতে হবে, যার কারণে তারা অনেক রিস্ক নেয় এবং ইমব্যালেন্স অ্যাসেট অ্যালোকেশন করে। এবার ওভারকাম কীভাবে করতে হবে, সেলফ কন্ট্রোল বায়াস ওভারকাম করতে গেলে আমাদেরকে প্রথম হচ্ছে দ্যাট প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যান থাকতে হবে, আমার একটা ইনভেস্টমেন্ট প্ল্যান থাকতে হবে এবং আমার একটা পার্সোনাল বাজেট থাকতে হবে, এবং আমার প্ল্যানটা রাইটিং হতে হবে, রিটার্ন হতে হবে, এবং আমি এটা রেগুলারলি রিভিউ করব, এবং আমাকে সবসময় অ্যাসেট অ্যালোকেশনের ভিতরে একটা প্রপার ব্যালেন্স করতে হবে। অ্যাসেট অ্যালোকেশন মানে হচ্ছে আমার ইনভেস্টমেন্টে কতটুকু আমি শর্ট টার্মের জন্য করবো, কতটুকু লং টার্মের জন্য করবো, কতটুকু বন্ডে করবো, কতটুকু ইকুইটিতে করবো, সেগুলো আমাকে একটা রিটার্ন পলিসি থাকতে হবে এবং এটা একটা ব্যালেন্স পলিসি থাকবে। এরপরে যে ইমোশনাল বায়াসটা আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্ট্যাটাস কো বায়াস। সো স্ট্যাটাস কো বায়াস হচ্ছে যেখানে মানুষ কিছু করতে চায় না, মানুষ কি করে স্ট্যাটাস কোটা মেনটেন করে ইনস্টেড অফ মেকিং চেঞ্জ। যেমন একটা পোর্টফোলিওতে আপনার আছে, দেখা যাচ্ছে সে পোর্টফোলিওটা লসে আছে, অনেক দিন ধরে লস, বাট আপনি এটা চেঞ্জ করতেছেন না। কারণটা কি, চেঞ্জ করাটা হচ্ছে অনেকটা ডিসকমফোর্ট, যে আপনার এটা আমাদের লাইফেও আছে, যে আমরা কোনো একটা সিচুয়েশনে থাকলে সেটাতে আমরা কমফোর্টেবল ফিল করলে আমরা ডিসকমফোর্টটা নিতে চাই না। এবং চেঞ্জ কেন করা দরকার, কারণ চেঞ্জ করলে দেয়ার মাইট বি কামিং ফ্রম অপরচুনিটি। আপনি যে স্টকটা অনেক দিন ধরে হোল্ড করে আছেন পোর্টফোলিওটা, সেখানে তো আপনি অপরচুনিটি পাচ্ছেন না, আপনি সেটা চেঞ্জ করেন তাহলে আপনি অপরচুনিটি পেতে পারেন। সো স্ট্যাটাস কো বায়াসের ভিতর হচ্ছে যে পজিশনস আর মেনটেন লার্জলি বিকজ অফ ইনার্শিয়া রাদার দ্যান কনসাস চয়েস, তার মানে হচ্ছে অলসতার কারণে, এবং হচ্ছে আপনার মূলত হচ্ছে ইনার্শিয়ার কারণে, লেজিনেসের কারণে আমরা স্ট্যাটাস কো বায়াসে ভুগি। মানে আমরা প্রেজেন্ট যে সিচুয়েশনটা সেটা স্ট্যাটাস কোটা মেনটেন করতে চাই, চেঞ্জ করতে চাই না। সো আমার কাছে মনে হচ্ছে আমি ভালোই আছি, কোনো কিছু পরিবর্তন করতে ইচ্ছা করে না, বেশি সুযোগ বা লাভের আশা পরিবর্তন করলে ক্ষতি হওয়ার ঝুঁকি আছে, যেখানে সেখানে ভালোই আছি। সো এগুলো হচ্ছে স্ট্যাটাস কো বায়াস। হ্যাঁ, প্রেফারেন্স স্টেবিলিটি এবং অ্যান্টিসিপেটেড রিগ্রেট অ্যান্ড ব্লেম, কস্ট অফ চেঞ্জ, তাদের কাছে কস্ট অফ চেঞ্জটা এবং পেইন অফ চেঞ্জটা বেশি মনে হয়। সো স্ট্যাটাস কো বায়াসগুলা কনসিকুয়েন্সটা কি, কনসিকুয়েন্সটা হচ্ছে আননোয়িংলি মেনটেন পোর্টফোলিও উইথ রিস্ক ক্যারেক্টারিস্টিক্স দ্যাট আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য সার্কামস্ট্যান্সেস এবং ফেল টু এক্সপ্লোর অপরচুনিটি। তার মানে স্ট্যাটাস কো বায়াসের ভিতরে যখন আমরা থাকবো তখন আমরা অপরচুনিটি এক্সপ্লোর করতে ব্যর্থ হব, এবং আমরা শুধু যে এমন একটা পোর্টফোলিও হোল্ড করতে পারি যেটা হয়তো আমার জন্য এই মুহূর্তে প্রযোজ্য না, সুইটেবল না। সো স্ট্যাটাস কো বায়াস আমরা ওভারকাম করতে গেলে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশন লাগবে, 2 নম্বর হচ্ছে আমাদেরকে রিস্ক রিডিউসিং এবং রিটার্ন ইনহ্যান্সিং অ্যাডভান্টেজ অফ ডাইভার্সিফিকেশন, প্রপার অ্যাসেট অ্যালোকেশন করতে হবে এবং ডাইভার্সিফিকেশন করতে হবে। এরপরে বায়াসটা হচ্ছে এন্ডাওমেন্ট বায়াস। এন্ডাওমেন্ট বায়াস হচ্ছে এটা ভেরি ইন্টারেস্টিং, যে পিপল ভ্যালু অ্যান অ্যাসেট মোর হোয়েন দে হোল্ড রাইটস টু ইট দেন হোয়েন দে ডোন্ট।
তার মানে এন্ডাওমেন্ট বায়াস হচ্ছে এন্ডাওমেন্ট, মানে আমার কাছে যেটা আছে সেটা আমার কাছে বেশি মূল্যবান। আমি যে স্টকটা আমার পোর্টফোলিওতে আছে আমি মনে করি স্টকটা অনেক ভালো, এটা সুপারিয়র স্টক, এটা অনেক বাড়বে, এটাতে অনেক গেইন হবে। আর ভাইরাস আরেকজনের কাছে যদি স্টকটা থাকতো তাহলে আমি সেটা মনে করতাম না। তার মানে হচ্ছে এন্ডাওমেন্ট বায়াস হচ্ছে আমার পজিশনে যে অ্যাসেটগুলো আছে সেগুলোকে আমি বেশি মূল্য দিচ্ছি। People may irrationally hold on securities they already own, which particularly true regarding inherited securities. এবং এটা বেশি প্রযোজ্য হচ্ছে আমরা যখন কোনো একটা অ্যাসেট ইনহেরিট করি, যা আমাদের প্রত্যেকভাবে অথবা আমাদের বংশগতভাবে কোনো একটা সম্পত্তি পাই, সেটা আমরা ধরে রাখি কারণ আমরা মনে করি এটা মোর ভ্যালুয়েবল দেন এনি আদার অ্যাসেট। সো এন্ডাওমেন্ট বায়াসের কনসিকুয়েন্সটা হচ্ছে কি, যে ফেল টু সেল সার্টেন অ্যাসেট অ্যান্ড রিপ্লেস দেম উইথ আদার অ্যাসেট। এন্ডাওমেন্ট বায়াসে যারা ভোগে তারা মূলত স্টকগুলো হোল্ড করে রাখে, সেল এটাকে রিপ্লেস করে না, এবং হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেট অ্যালোকেশন থাকে যেটা তাদের জন্য সুইটেবল না, এবং কন্টিনিউ টু হোল্ড ক্লাস অফ অ্যাসেট উইচ এবং ফ্যামিলিয়ার। এবং এন্ডাওমেন্ট বায়াসের আরেকটা প্রবলেম হচ্ছে ফ্যামিলিয়ার অ্যাসেটে অথবা ফ্যামিলিয়ার স্টকে ইনভেস্টমেন্ট করে। যেমন আমি যে কোম্পানিতে চাকরি করতেছি আমি মনে করতেছি যে এটাতে আমি ইনভেস্টমেন্ট করা উচিত, অথবা আমার বন্ধু যে কোম্পানিতে জব করে, যে কোম্পানির সিইও, আমি সেই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করতেছি, বাট রিস্ক রিটার্ন অ্যানালাইসিস করলে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে দ্যাট স্টক মাইট নট বি সুইটেবল ফর মি। সো এন্ডাওমেন্ট বায়াসের ভিতরে যারা ভোগে তারা ফ্যামিলিয়ারিটি খুঁজে, আনফ্যামিলিয়ার কোথাও জায়গায় তারা যেতে চায় না। সো এটা ওভারকাম করতে গেলে আমাকে করতে হবে, সেটা আমাকে সবসময় চিন্তা করতে হবে যে এই অ্যাসেটটা আমি ক্যাশে যদি পেতাম তাহলে কি করতাম, কোন জায়গায় বিনিয়োগটা করতাম, ঠিক আছে। এবং আমাকে ফ্যামিলিয়ারিটি থেকে বের হতে হবে, আমাকে আনফ্যামিলিয়ার যে স্টকগুলো আছে, আনফ্যামিলিয়ার যে সেক্টরগুলো আছে সেগুলো তো এক্সপ্লোর করতে হবে আস্তে আস্তে। সো এরপরে লাস্ট বায়াস হচ্ছে রিগ্রেট অ্যাভারশন বায়াস। রিগ্রেট অ্যাভারশন বায়াস ওয়ান কাইন্ড অফ স্ট্যাটাসকো বায়াস, যে আমি কোনো একটা ডিসিশন নিলে রিগ্রেট করবো এখানে ডিসিশনটা নিই না। যেমনটা হচ্ছে আমি যদি কোনো একটা স্টক যদি সেল করি তাহলে পরবর্তী যদি দাম বেড়ে যায় তাহলে আমি রিগ্রেট করবো, এই কারণে আমি কি হচ্ছে আমি স্টকটা সেল করতেছি না। সো পিপল অ্যাভয়েড মেকিং ডিসিশন দ্যাট দে উইল রেজাল্ট ইন অ্যাকশন আউট অফ ফিয়ার দ্যাট ডিসিশন উইল টার্ন আউট পুয়ারলি। অথবা হচ্ছে পিপল ট্রাই টু অ্যাভয়েড পেইন অফ রিগ্রেট অ্যাসোসিয়েটেড ব্যাড ডিসিশন। তার মানে হচ্ছে রিগ্রেট অ্যাভারশন বায়াসটা দুইটা কারণ হয়, একটা হচ্ছে এরর্স অফ ওমিশন, একটা হচ্ছে এরর্স অফ কমিশন। এরর্স অফ কমিশনটাকে যে আমি একটা কোনো জিনিস করলাম না তাও আমি রিগ্রেট হয়, যে একটা স্টক বেড়ে গেছে আমি বিক্রি করলাম না, পরে এটা পড়ে গেছে তাও আমি রিগ্রেট করতেছি। আবার একটা স্টক পড়ে গেছে আমি কিনলাম না, পরে বেড়ে গেছে তাও আমি রিগ্রেট করতেছি। আবার একটা স্টক বাড়ছে আমি বিক্রি করি নাই, পরে কমে গেছে, সেটাও আমি রিগ্রেট করতেছি। সো তার মানে হচ্ছে আমি রিগ্রেট অ্যাভারশন হচ্ছে মানে কোনো কিছু করতে গেলে সে রিগ্রেট করতেছে, যে এবং রিগ্রেট অ্যাভারশন করার জন্য সে কিছুই করে না, সে কী করে স্ট্যাটাস কোটা মেনটেন করে। এবং স্ট্যাটাস কো বায়াসের সাথে রিগ্রেট অ্যাভারশন বায়াসের ডিফারেন্সটা হচ্ছে স্ট্যাটাস কো বায়াস হচ্ছে মানুষ লেজিনেস ইনার্শিয়ার কারণে করে, আর রিগ্রেট অ্যাভারশন বায়াসটা হচ্ছে মানুষ সাইকোলজিক্যালি পেইনটা নিতে চায় না, কোনো একটা কাজ করলে যদি ভুল হয়ে যায় এই কারণে সে কাজটা করতে চায় না, চেঞ্জ করতে চায় না। একটা জবে থাকলে সেখানে থেকে যায়, সে চিন্তা করলে যে অন্য একটা জায়গায় যদি গেলে আমার যদি সাথে খারাপ হয়, রিগ্রেট করে। সো এখানে রিগ্রেট অ্যাভারশন বায়াসের কনসিকুয়েন্সটা হচ্ছে কি, যে টু কনজারভেটিভ ইন দেয়ার ইনভেস্টমেন্ট চয়েসেস অ্যান্ড রেজাল্ট অফ পুয়ার আউটকামস অন রিস্ক ইনভেস্টমেন্ট, এবং এঙ্গেজ ইন হার্ডিং বিহেভিয়ার। তার মানে রিগ্রেট অ্যাভারশন বায়াসে তারা কি করে, হার্ডিং বিহেভিয়ার করে, যে সবাই যেটা করে সে মনে করে সেও সেটা করবে। তার মানে হচ্ছে ফিল সেফার ইন পপুলার ইনভেস্টমেন্ট ইন অর্ডার টু লিমিট পটেনশিয়াল রিগ্রেট। তার মানে সবাই যদি বাই করে সেও বাই করবে, সবাই যদি সেল করে সেও সেল করবে। ফিল সেফ টু বি উইথ দ্য ক্রাউড অ্যান্ড রিডাকশন ইন পটেনশিয়াল ইমোশনাল পেইন। সে চিন্তা করে যে সে যদি অ্যালোন যদি করে, মানে কন্ট্রারিয়ান যদি হয়, স্রোতের বিপরীতে যদি যায় তাহলে সেটার জন্য সে রিগ্রেট করবে, এই কারণে সব ক্রাউডের সাথে থাকতে পছন্দ করে। সো রিগ্রেট অ্যাভারশন বায়াস যদি আমি অ্যাভয়েড করতে চাই আমাকে অবশ্যই এডুকেশন মাস্ট, এবং আমাকে সবসময় রিস্ক এবং রিটার্ন কম্পেয়ার করতে হবে, এবং সেটা অনুযায়ী যেটা সুইটেবল সেটা আমাকে নিতে হবে। সো দ্যাটস অল ফর বায়াসেস। সো আমরা যে বায়াসগুলো নিয়ে আলোচনা করলাম সবগুলো বায়াসের একটা মানে কমন কিছু জিনিস হচ্ছে, এক নম্বর হচ্ছে আমাকে বায়াসটা সম্পর্কে কনসাস হতে হবে, 2 নম্বর হচ্ছে আমাকে একটা পলিসি থাকতে হবে আমার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমার, এবং আমাকে রিটেন রেকর্ড রাখতে হবে আমার ডিসিশনগুলোর। আরেকটা হচ্ছে আমাকে ডাইভার্সিফাই করতে হবে, এবং আমাকে সবসময় প্রসপেক্টিভ চিন্তা করতে হবে, সাং কস্ট অত পাস্ট একটা ডিসিশনের জন্য আমাকে বসে থাকতে হবে না, এবং হচ্ছে আমাকে ডাইনামিক চিন্তা করতে হবে, ঠিক আছে। এবং আমাকে আরেকটা হচ্ছে আমাকে যে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করতে
রিস্ক আছে এবং সেখানে প্রফিট হতে পারে, এখানে লস হতে পারে। সো এটা আমাকে মেনে নিয়ে কিন্তু আমাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার একটা প্ল্যান, ইনভেস্টমেন্ট প্ল্যান থাকবে, সেই ইনভেস্টমেন্ট প্ল্যান অনুযায়ী আমি ইনভেস্টমেন্টটা করব, তাহলে আমার মনে হয় আমাদের রিগ্রেটটা কম হবে এবং আমরা আমাদের যে ডিজায়ার্ড গোল এবং আমাদের যে অবজেক্টিভ সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। সো দ্যাটস অল ফর ওয়াচিং দি channel. Please subscribe if you have not done yet. Thank you all.